বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। কোটচাঁদপুর সেকেন্ডারি গার্লস স্কুল অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আজ আমি তোমাদের সাথে আছি রোজদিন আক্তার, সহকারী শিক্ষক, কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কোটচাঁদপুর ঝিনাইদহ। এখন আমি দশম শ্রেণীর প্রফেশনাল শাখার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্যপুস্তক থেকে শেষ অধ্যায়ের নারীর প্রতি সহিংসতা নিয়ে আলোচনা করব। আশা করি সকল শিক্ষার্থীবৃন্দ আমার সাথে থাকবে, পাঠে মনোযোগী হবে এবং সেই সঙ্গে তোমরা তোমাদের এই পাঠ্যপুস্তকটি সঙ্গে নিয়ে বসবে। শিক্ষার্থী বন্ধুরা, নারীর প্রতি সহিংসতা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সহিংসতা কথার অর্থ কী। সহিংসতার অর্থ কী? সহিংসতার অর্থ কী? প্রথমে আমাদের এই সহিংসতা সম্পর্কে জানতে হবে, তাই না? সহিংসতা কথা অর্থ সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে সহিংসতা কথা কি। সাধারণত নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, যৌন হয়রানি ইত্যাদিকে আমরা বুঝে থাকি। সহিংসতা কথার অর্থ হচ্ছে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, যৌন হয়রানি ইত্যাদিকে আমরা বুঝে থাকি। আর নারীর প্রতি সহিংসতা সম্পর্কে বলতে গেলে আমরা বলবো নারীর প্রতি নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, সহিংসতা, যৌন হয়রানি ইত্যাদিকে আমরা বুঝে থাকি। শিক্ষার্থীরা, আমি যদি তোমাদের বইয়ের ভাষায় বলি তাহলে আমরা এইভাবে বলতে পারি যে পুরুষ বা নারী কর্তৃক যে কোনো বয়সে নারীর প্রতি শুধু নারী হওয়ার কারণে যে সহিংস আচরণ করা হয় তাই হচ্ছে নারীর প্রতি সহিংসতা। সাধারণত নারীর ইচ্ছার বিরুদ্ধে নারীর উপরে শারীরিক এবং মানসিকভাবে এই নির্যাতন চালানো হয়। সাধারণত দেখা যায় এই সহিংস আচরণ বাড়িঘর, রাস্তাঘাট, কর্মক্ষেত্র, স্কুল কলেজ, রাস্তাঘাট থেকে চলার পথে যে কোনো জায়গায় এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শিক্ষার্থীরা, আমরা নারীর প্রতি সহিংসতা সম্পর্কে একটু ধারণা পেলাম। এবার আমরা আলোচনা করব নারীর প্রতি সহিংসতার প্রকৃতি। নারীর প্রতি সহিংসতার প্রকৃতি রয়েছে। নারীরা বাড়িতে শারীরিক এবং মানসিকভাবে যে নির্যাতনের শিকার হয় সেটাই হচ্ছে পারিবারিক সহিংসতা। নারীরা বাড়িতে শারীরিক এবং মানসিকভাবে নারীরা বাড়িতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হয় সেটা হচ্ছে পারিবারিক সহিংসতা। পারিবারিক সহিংসতাটা কি? পারিবারিক সহিংসতা হচ্ছে নারীরা সাধারণত বাড়িতে এই ধরনের শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হয়। এই যে বাড়িতে যে শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হয় এটাই হচ্ছে শারীরিক বা পারিবারিক সহিংসতা। এই ধরনের সহিংসতা সাধারণত শ্বশুরবাড়ির শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর, স্বামী, এক কথায় শ্বশুরবাড়ির সদস্য কর্তৃক এই ধরনের নির্যাতনের শিকার হয়ে থাকে। সাধারণত
এই নির্যাতনের উৎসগুলো হচ্ছে বা এই সহিংসতাগুলোর উৎসগুলো হচ্ছে যৌতুক প্রহার বা যৌতুক সম্পর্কিত বিভিন্ন নির্যাতন, শিক্ষা ও সম্পত্তির অধিকারের বঞ্চনা, অত্যাধিক কাজে বোঝা চাপানো, কন্যা সন্তানের মারধর, যৌন নিপীড়ন প্রভৃতি। শিক্ষার্থী বন্ধুরা, নারীর প্রতি সহিংসতার প্রকৃতি সম্পর্কে আমরা যে পৈশাচিক সহিংসতা সম্পর্কে জানব, সেই পৈশাচিক সহিংসতাগুলো হলো আরও বেশি ঘৃণিত, যেমন যৌন হয়রানি, নির্যাতন ও মন গড়া ফতোয়া, এছাড়া নির্যাতন ও ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপ, নারী ও শিশু পাচার প্রভৃতি হলো নির্মম ও পৈশাচিক সহিংসতা। যৌন হয়রানি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম একটি সামাজিক সমস্যা। এটি নৈতিকতার চরম অবক্ষয় একটি সামাজিক বিপর্যয়। অন্যান্য দেশের মতো এটি বাংলাদেশেও বিরাজ করেছে। আমাদের দেশের নারীরা বিভিন্নভাবে যৌন হয়রানির শিকার হয়। সাধারণত বর্তমানে কিশোরী, তরুণী, এমনকি বিবাহিত নারীরাও এই যৌন হয়রানির শিকার হচ্ছে। শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, যৌন হয়রানির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইভটিজিং। যৌন হয়রানির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইভটিজিং। যৌন হয়রানির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে যৌন হয়রানির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এই শব্দটি বা এই প্রশ্নটি প্রায় তোমাদের পরীক্ষার প্রশ্নে দেখা যায়। সুতরাং তোমরা ইভটিজিং কথাটির সঙ্গে হয়তো বা বেশি পরিচিত, কিন্তু এর বাংলা অর্থ সম্পর্কে তোমাদের হয়তো অতটা ধারণা নাই। তাই আজকে তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে যৌন হয়রানির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইভটিজিং। এই ইভটিজিং বা এই যৌন হয়রানি সাধারণত কখনো বা লোক চলাচলের পথে, কখনো বা নারীদের নিগ্রহ করার জন্য পথের মাঝে, কখনো বা তোমাদের যাতায়াতের কোনো নিরিবিলি স্থানে, কখনো কর্মক্ষেত্রে, আবার কখনো স্কুল কলেজে, কখনো বা নিরিবিলি স্থানে অসৎ উদ্দেশ্যে অনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য পুরুষ কর্তৃক নারীরা যৌন হয়রানির শিকার হয়। শিশুরাও কিন্তু এই যৌন হয়রানি থেকে বাদ পড়ছে না। এরপরে আমরা আলোচনা করব ফতোয়া, গ্রামীণ যে ফতোয়া। গ্রামীণ ফতোয়াটি কি? গ্রামীণ ফতোয়া হচ্ছে গ্রামীণ এলাকার মন গড়া ফতোয়ার মাধ্যমে নারী সমাজকে বিভিন্ন ধরনের অত্যাচারের শিকার হতে হচ্ছে। অর্থাৎ কখনো কখনো গ্রামের প্রভাবশালী ব্যক্তিবর্গ মন গড়া আইনের মাধ্যমে বিভিন্ন বিচার কার্য পরিচালনা করে, যাতে করে নারীরা বিভিন্ন সহিংসতার কারণ হয়ে দাঁড়ায় বা নারীর প্রতি বিভিন্ন সহিংসতার কারণ এসে দাঁড়ায়। এছাড়া আমরা আরেকটা যে সহিংসতা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসিড নিক্ষেপ। অ্যাসিড নিক্ষেপ নারীর প্রতি একটি ভয়াবহ সহিংসতা। বর্তমানে বাংলাদেশে অ্যাসিড নিক্ষেপের ঘটনা বৃদ্ধি পেয়েছে এবং সাধারণত নারীদের উপরে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে থাকে। প্রেম ও অনৈতিক বিভিন্ন প্রস্তাব প্রত্যাখ্যান করায় বা বিভিন্ন সম্পত্তি নিয়ে বিরোধ, পারিবারিক কলহ ইত্যাদি জেল হিসেবে এই অ্যাসিড নারীদের উপরে নিক্ষেপ করা হয়ে থাকে। এটি জঘন্য অপরাধ। এতে আমাদের নারী সমাজ অনেকটাই একেবারে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নারী সহিংসতার যে আরেকটা দিক, সেটা হচ্ছে নারী ও শিশু পাচার। নারী ও শিশুরা পাচার হয়ে নানাভাবে সহিংসতার শিকার হয়।
দক্ষিণ এশিয়ার নারী ও শিশু পাচারের পরিস্থিতি ভয়াবহ। প্রতি বছর বাংলাদেশ থেকেও প্রচুর নারী ও শিশু পাচার হয়ে যায়। এদের বলপূর্বক বিভিন্ন অবমাননাকর এবং অমানবিক কাজ, যেমন দেহ ব্যবসা, উটের জকি ইত্যাদিতে ব্যবহার করা হচ্ছে। অনেক সময় এইসব পাচারকৃত নারী ও শিশুদের অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু বিক্রি করা হয়ে থাকে। এটাও কিন্তু নারীদের উপরে আর একটা সহিংসতার প্রভাব ফেলছে। শিক্ষার্থীরা, এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নারীর প্রতি সহিংসতার কারণ। নারীর প্রতি সহিংসতার বিভিন্ন কারণ রয়েছে। বাইরের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে বঞ্চিত রাখা, যৌতুক, বাল্যবিবাহ, বহুবিবাহ, ক্রমাগত কন্যা সন্তানের জন্ম দেওয়া, এর ফলে পুত্র সন্তানের প্রতি আগ্রহী ওঠা প্রভৃতি সামাজিক দৃষ্টিভঙ্গিও কিন্তু নারীর প্রতি সহিংসতা বৃদ্ধিতে সহায়তা করছে। এছাড়াও এখনও কিন্তু আমাদের দেশে অনেক পুরুষ মানুষ আছে যারা নারীদেরকে অবলা এবং দুর্বল হিসাবে মনে করে। তারা মনে করে, বিশেষ করে শহর ও গ্রামীণ সমাজের কিছু পরিবারের পুরুষের দৃষ্টিভঙ্গি হলো নারীর কাজ হচ্ছে গৃহের কাজ করা, সন্তান জন্মদান করা, লালন পালন করা, সবজি বাগান করা, এছাড়া গবাদি পশু পালন, শিশুকে পাঠদান, শারীরিক সেবা প্রদান ইত্যাদি। এছাড়া পুরুষতান্ত্রিক অন্যান্য দৃষ্টিভঙ্গি, যেমন পুরুষেরা মনে করে পুরুষ নারীর থেকে শ্রেষ্ঠ। নারীরা স্বামীর সেবাদাসী, স্বামীর পায়ের তলে স্ত্রীর বেহেশত, বিভিন্ন এইসব মনোভাব থেকেই নারীর প্রতি সহিংসতার সৃষ্টি হয়। এছাড়া আমরা দেখি শৈশবে নিজ পরিবারে নারীর প্রতি সহিংসতা বঞ্চনার অভিজ্ঞতা পরবর্তীতে একজন পুরুষকে সহিংস করে তুলতে পারে। কন্যা সন্তানকে শিক্ষাদানের প্রতি গুরুত্ব না দেওয়া, কন্যা সন্তানের প্রতি মা বাবার উদাসীনতা, পুত্র সন্তানকে প্রাধান্য দেওয়া, কন্যা সন্তানের বিবাহের যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটাকে উপেক্ষা করার মনোভাব প্রভৃতি নারীর প্রতি সহিংসতাকে আরও বেশি বাড়িয়ে দেয়। দারিদ্রতা সহিংসতার আরেকটি কারণ। অনেক দরিদ্র পরিবারের নারীরা তারা অর্থের সন্ধানে কাজের খোঁজে এসেও কিন্তু বিভিন্ন সহিংসতার শিকার হচ্ছে। বিশেষ করে আমাদের নারী সমাজের অনেক নারী বিভিন্ন গার্মেন্ট শিল্পের সঙ্গে বা পোশাক শিল্পের সঙ্গে জড়িয়ে আছে। এই পোশাক শিল্পের সঙ্গে যেসব নারীরা জড়ানো, তারা তাদের কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার পথে বিভিন্ন রাত্রিবেলা বিভিন্ন পুরুষের দ্বারা তারা বিভিন্ন সহিংসতার শিকার হয়। এছাড়াও অনেকেই দারিদ্রতার কারণে এই পোশাক শিল্পের নারীরা, পুরুষ এবং নারী একই জায়গায় একই ঘরে বসবাস করার কারণে বিভিন্ন যৌন হয়রানির শিকার হচ্ছে। এতে করে নারীরা কিন্তু সহিংসতার বিভিন্ন পর্যায়ে পড়ছে। এবার আমরা আর একটা বিষয় আলোচনা করবো, সেটা লোক লজ্জা, পারিবারিক ও সামাজিক মর্যাদার ভয়াবহ নানা কারণে বাংলাদেশের নারী সমাজ অনেক সময় নির্যাতনের বিষয় বাইরে প্রকাশ করতে না পারা, প্রতিবাদ না করা এবং নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনাও কিন্তু এইসব বিষয়ে বেড়ে যাচ্ছে। তবে নারী ও শিশুর এই নিরাপত্তা ভাঙতে শিক্ষা মন্ত্রণালয় মহিলা ও শিশু অনেকেই যৌন নির্যাতনের জন্য বিভিন্ন ধরনের মন্ত্রণালয় সৃষ্টি করেছে। বিভিন্ন সাহায্যকারী সংস্থা আইন সালিশ কেন্দ্র, ব্রেকিং দ্য সায়েন্স ইত্যাদি কার্যক্রম পরিচালনা করছে। এবার আমরা আলোচনা করব নারীর প্রতি সহিংসতার প্রভাব। শিক্ষার্থী বন্ধুরা, নারীর প্রতি সহিংসতার যে প্রভাব পড়ছে সেগুলো কিন্তু আমাদের ভয়াবহ। নারীর জীবনে সহিংসতার প্রভাব জটিল ও ভয়াবহ। নারীর প্রতি শারীরিক নির্যাতনের কখনো কখনো নারীর অঙ্গহানি ঘটায়। সহিংস ঘটনায় নারীর শারীরিক ও মানসিক ক্ষতবিক্ষত হয়। অনেক ক্ষেত্রে নারী আত্মহত্যা পর্যন্ত করে থাকে। এছাড়াও দেখা যাচ্ছে যে সহিংসতার শিকারে
নারী সমাজে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। নারীর প্রতি এই সহিংসতা আমাদের দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় জানো যে আমাদের এই নারীর প্রতি সহিংসতা রোধে বিভিন্ন আইন এবং প্রতিকারের ব্যবস্থা তৈরি করা হয়েছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কতিপয় আইন প্রতিরক্ষা হলো নারী ও শিশু নির্যাতন দমন আইন। 2000 এই আইনটা চালু হয়েছে 2000 সালের কথা। 2000-এ নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 থেকে 2003 সালে এটা সংশোধিত হয়েছে। যৌন হয়রানিকে শাস্তিমূলক অপরাধ হিসেবে চিহ্নিত করে বলা হয়েছে, যদি কোনো পুরুষ অযাচিতভাবে বা তার যৌন লালসা চরিতার্থ করার জন্য নারীর শালীনতা অবমাননা কিংবা অশ্লীল অঙ্গভঙ্গি বা ইঙ্গিতের মাধ্যমে যৌন হয়রানিমূলক আচরণ করে, তবে উক্ত ব্যক্তি অনূর্ধ্ব 7 বছর, কয় বছর? 7 বছর এবং সর্বোচ্চ 7 বছর, সর্বনিম্ন 2 বছর তাকে কারাদণ্ড দণ্ডিত হতে হবে। কত বছর? সর্বোচ্চ 7 বছর এবং সর্বনিম্ন সর্বনিম্ন 2 বছর, সর্বোচ্চ 7 বছর এবং সর্বনিম্ন 2 বছর কারাদণ্ড দণ্ডিত করা হবে। অ্যাসিড অপরাধ দমন আইন। অ্যাসিড অপরাধ দমন আইন। অ্যাসিড দ্বারা যদি কোনো নারীর মৃত্যু ঘটে বা অ্যাসিড দ্বারা আহত করা, অ্যাসিড নিক্ষেপ করা বা অ্যাসিড নিক্ষেপের চেষ্টা করা এবং এ অপরাধের সহায়তায় প্রকৃতির শাস্তি বিচার পদ্ধতি সর্বশ্রেষ্ঠ বিষয়াবলী স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। শিক্ষার্থীরা, আরেকটু আমরা দেখি অ্যাসিড দ্বারা মৃত্যু ঘটলেও যে শাস্তি হয় তার কি ব্যবস্থা হয়। যদি কোনো ব্যক্তি অ্যাসিড দ্বারা অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটে, তাহলে উক্ত ব্যক্তির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং অতিরিক্ত অনূর্ধ্ব 1 লক্ষ টাকা তার অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে যদি অ্যাসিড নিক্ষেপ করার পরে কোনো নারীর মৃত্যু হয়, তাহলে তাকে কি করা হবে? তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে এবং তাকে আরও কী করা হবে? একসাথে অনূর্ধ্ব 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। এছাড়া আমরা অ্যাসিড দ্বারা আহত করার যে শাস্তি, সেটা হচ্ছে এই আইনে আরও বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অ্যাসিড দ্বারা কাউকে এমনভাবে আহত করে যে তার দৃষ্টিভঙ্গি বা শ্রবণ শক্তি যদি কোনো সম্পূর্ণ আংশিকভাবে নষ্ট হয় বা মুখমণ্ডল বিকৃত বা নষ্ট হয়, তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডীয় হবেন এবং এর অতিরিক্ত অনূর্ধ্ব 1 লক্ষ টাকার অর্থদণ্ড দণ্ডিত হবেন। এছাড়াও শরীরের অন্য কোনো অঙ্গ, গ্রন্থি বা অংশ বিকৃত বা নষ্ট বা শরীরের কোনো স্থান যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে উক্ত ব্যক্তি অনধিক 14 বছর, কয় বছর? 14 বছর, কিন্তু 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডী হবেন এবং 14 বছর কিন্তু আবার অনন্য 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডী হবেন এবং অতিরিক্ত অনূর্ধ্ব 50,000 টাকার অর্থদণ্ডে দণ্ডী হবেন। এছাড়া অ্যাসিড নিক্ষেপ করা, নিক্ষেপের চেষ্টা বা অতিরিক্ত অপরাধ সহায়তা করার জন্য শাস্তির বিধান রয়েছে। অ্যাসিড নিক্ষেপ নিয়মে বা অ্যাসিড নিয়ন্ত্রণ আইনে সরকার অ্যাসিডের মূল অ্যাসিড মজুদ, বহনামা, নেয়া ব্যবস্থা ইত্যাদির প্রতি যথেষ্ট নিয়ন্ত্রণ আরোপ করে। 2010 সালে বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক অ্যাসিড নিক্ষেপের সংশোধন আইন 2010 সালে এটা পাস করা হয়। শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা নিশ্চয় আমাদের এই নারীর প্রতি সহিংসতা সম্পর্কে ধারণা পেলাম এবং আমরা আমাদের যে
অধিকার সে সম্পর্কে বা আমাদের কী করণীয় বা আমাদের কি করলে কি হয় সেই সম্পর্কেও আমরা আমাদের পথে ঘাটে চলাফেরার সময় আমাদের যে সমস্ত আমরা অসুবিধার শিকার হই, বিভিন্ন নির্যাতনের শিকার হয়, সেই সম্পর্কে আমাদের কিছুটা ধারণা এলো। আশা করি তোমরা এই বিষয়টা তোমাদের পাঠ্য বই 214 পাতা বা 212 পাতা খুললে এই বিষয়টা সম্পর্কে আরও বেশি সুন্দর করে জানতে পারবে এবং বুঝতে পারবে। এই পর্যায়ে আমি তোমাদের একটু বাড়ির কাজ দিচ্ছি, তোমার বাড়ির কাজগুলো খাতায় লিখে নাও। গ্রামীণ পরিবারে গ্রামীণ রাজ্য পরিবারে নারীর স্বাধীন সত্তা, গ্রামীণ রাজ্য পরিবারে নারীর স্বাধীন সত্তা ধর্মীয় সম্পর্কে আলোচনা করা। সহিংসতা ধর্মগুলো সম্পর্কে প্রতিবেদন আলোচনা করা, আন্দোলন আলোচনা করা। গ্রামীণ রাজ্য পরিবারে ধর্মগুলো রচনা করা, ধর্মগুলো প্রতিবেদন, নারীর সহিংসতা ধর্মগুলো সম্পর্কে প্রতিবেদন রচনা করা। আরেকটা কাজ দেবো, সেটা হচ্ছে নারীর প্রতি সহিংসতার কারণগুলোর একটি ছক তৈরি করো। নারীর প্রতি সহিংসতার নারীর প্রতি সহিংসতার ধরনগুলির একটি ছক তৈরি। তোমরা এই দুটো প্রশ্ন তোমাদের খাতায় উঠায় না, এটা তোমরা আমাদের শ্রেণীকক্ষ দেখাতে পারো, আবার সাবজেক্ট টিচার যে থাকে তাকেও দেখাতে পারো। এই পর্যায়ে তোমাদের সবার মঙ্গল কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।